আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কালো আঞ্চলিতে এই জিনিসটা স্বীকার করে নিচ্ছেন, কোনোভাবে এটাকে ড্রিম ডেবু বলা যাবে না। তবে গোলশূন্য এই ড্রটাতে তিনি ব্রাজিলের একটা বেটার ডিফেন্সিভ পারফরমেন্স দেখছেন এবং সব মিলিয়ে ডিফেন্সিভ সলিড এই পারফরমেন্সের কারণে তার কাছে এই ম্যাচটা আপাতত সন্তোষজনক বলে মনে হচ্ছে। যদিও ব্রাজিলিয়ান মিডিয়া এখন থেকে সমালোচনা করছে, কোচের পর কোচ পরিবর্তিত হয়েছে, তবে ব্রাজিলের ফুটবলে সে আগের প্লেয়ার, সেই ক্ষুরোদার মস্তিষ্ক নাকি এই মুহূর্তে অনেকটাই হারাতে বসেছে, এমন টাইপের রিপোর্ট দেখলাম। তবে আমি এখনই কনক্লুশনে চলে আসছি না, এখনই জাজমেন্ট করে ফেলছি না। মাত্র একটা ম্যাচ তিনি দায়িত্ব পালন করেছেন, লম্বা সময় কিন্তু আসলে এখানে অপেক্ষা করতে হবে। বড় বড়ের মতো যে কোনো কোচের জন্য একটা অন্তত নির্দিষ্ট পরিমাণ সময় পর্যন্ত অপেক্ষা করা, তারপরে জাজ করতে চাওয়া, প্রসেসটাতে বিলিভ করা, এই জিনিসটা আমি আরও একবার ঘুরে ফিরে বলবো। গোলশূন্য স্কোর লাইনের একটা ম্যাচে খুব একটা বেশি হ্যাপেনিং মোমেন্ট যে ছিল সেটা ব্যাখ্যা করার সুযোগ নেই, তাই আসলে খুব গেম প্লেতে যাচ্ছি না। তবে আমি ইন্ডিভিজুয়ালি ব্রাজিলের প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি একটু ব্যাখ্যা করতে চাই, অ্যালিসনকে বড় রকমের সেভ করতে হয়েছে সেটা বলার সুযোগ নেই। ডিফেন্সিভলি হ্যাঁ ভালো একটা পারফরমেন্স ছিল, বিশেষ করে মার্কুনিসের সাথে সেন্টার ব্যাক পজিশনে আলেকজান্ডার রিবেইরো কিন্তু যথেষ্ট ভালো একটা পারফরমেন্স দিয়েছেন এবং সেন্টার ব্যাক পজিশনে তিনি যে একটা অপশন হতে পারেন সেটা প্রথম ম্যাচে কিন্তু প্রমাণ করেছেন। তবে এখানে ফুলব্যাক পজিশন নিয়ে আমার বলার একটু সুযোগ আছে। ভ্যান্ডারসন এবং স্যান্ড্রো ভালো পারফরমেন্স দিয়েছেন, এটা ডিফেন্সিভলি ওকে বলা চলে। তবে এর আগের কোচদের অধীনেও দেখেছি, যদি আপনি ফুলব্যাকদের পারফরমেন্স শুধুমাত্র ডিফেন্সিভ অ্যাবিলিটির দিক থেকে কম্পেয়ার করেন, তাহলে ব্রাজিল এর আগেও ভালো পারফরমেন্স দিয়েছে। এমনকি এর আগের কোচের অধীনে অর্থাৎ ডরিভালের অধীনে কিন্তু ডিফেন্সিভ পারফরমেন্সটা খারাপ ছিল না। তবে ফুলব্যাকদের যে অ্যাটাকিংও একটা দায়িত্ব আছে, তাদেরকে ওভারল্যাপ করে অনেকটুকু উপরে উঠে এসে অনেক সময় যে অ্যাটাকে অংশগ্রহণ করতে হবে, এটা একটা মেজর প্রবলেমের জায়গা ছিল, এখনও কিন্তু আছে। তবে মিডফিল্ডে আমার কাছে কিছুটা হলো বেটার একটা সেট আপ, এই জিনিসটা মনে হচ্ছে। আমি একেবারে স্পষ্টত বলতে চাই, ব্রাজিলের জাতীয় দলে একই সঙ্গে একই লাইন আপে 4 জন অ্যাটাকারের পরিবর্তে, অর্থাৎ 2 জন মিডফিল্ডারের পরিবর্তে আমি 3 জন একেবারে পিওর মিডফিল্ড প্রোফাইল চাই। আমার কাছে মনে হয় একেবারে পিওর মিডফিল্ডার প্রোফাইলটা তিনটা দরকার, এই কারণে যে দিন শেষে গেমটা কন্ট্রোল এই মিডফিল্ডাররাই করবেন। আপনার কাছে অনেক অ্যাটাকার থাকা মানে যে আপনি সকলকে একসাথে নামিয়ে দেবেন, এখানে কম্বিনেশনটা তৈরি করা যায় না। ক্যাসিমিরো জাতীয় দলে একটা কামব্যাক করেছেন, হাফ চান্স পেয়েছেন, একটা হেডারের চান্স পেয়েছিলেন, একটা শটও নিয়েছিলেন। তবে ক্যাসিমিরোর এই পারফরমেন্সটাকে আমি পজিটিভলি এজন্য নিচ্ছি যে ক্যাসিমিরো গেমের মধ্যে যথেষ্ট ইনভলভ ছিলেন। প্রায় প্রত্যেকটা ডুয়েলস, সেটা এরিয়াল ডুয়েলস হোক কিংবা গ্রাউন্ড ডুয়েলস হোক, সেখানে ক্যাসিমিরোর কিন্তু একটা ইম্প্যাক্ট দেখা গিয়েছে। যে গেমে যে হেভিলি ইনভলভ থাকলেন, এটা প্রমাণ করে যে আসলে ডিফেন্সিভ মিডফিল্ডে এমন একটা অপশনের আসলে ব্রাজিলের দরকার ছিল। কালো আঞ্চলিতে এখানে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ব্রুনো গিমারেস বড় বড় মতো কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডের বিবেচনায় ভালো পারফরমেন্স দিয়েছেন, অফেন্সিভলি হয়তো আরেকটু বেটার করতে পারতেন। একই রকমের কথা গার্সনের ক্ষেত্রে প্রযোজ্য। তবে মিডফিল্ডে গার্সন, ক্যাসিমিরো, গিমারেস ছাড়াও আন্দ্রে সান্তোসের মতো একটা অপশন আছে, প্যারেরার মতো অপশন আছে। আমি আশা করব এই মিডফিল্ডারদেরকে কেন্দ্র করে কালো আঞ্চলিক এই যে এখানে অনেকটা 4-3-3 অর্থাৎ মিডফিল্ডে 3 জন রেখে খেলালেন, এমন টাইপের অপশান এবং বিকল্প রিপ্লেসমেন্টগুলো বের করতে পারবেন। মিডফিল্ডে গুরুত্ব দেওয়াটা খুবই খুবই আর্জেন্ট একটা ব্যাপার। এটা ডরিভালের এর আগের কোচিংয়ে মিসিং ছিল। কালো আঞ্চলিক স্ট্রেট সে জায়গা থেকে শুরু করেছেন, তার অভিজ্ঞতার প্রমাণ কিন্তু দিয়েছেন। ফাইনাল থার্ডে ভিনিসিয়াস জুনিয়র একটা ভালো পারফরমেন্স দিয়েছেন, কিন্তু বড় বড় মতো রিয়াল মাদ্রিদের সে বিধ্বংসী ভিনিসিয়াসকে পাওয়া যায়নি। পাওয়াটা টাফ, কারণ কনমেবল অঞ্চলে সত্যিকার অর্থে আসলে কড়া মার্কিংয়ের মধ্যে থাকবেন এবং পুরো ম্যাচ জুড়ে মিডফিল্ডে বল এত বেশি ঘোরাফেরা করেছে যে বল পায় না থাকলে অ্যাগ্রেসিভ প্রেসিং দুটো দলই করেছে, যে কারণে ফাইনাল ধারে আক্রমণগুলো কোনো দলের ক্ষেত্রে দানা বাঁধেনি। এটা ওয়ান্স অ্যাগেন লাতিন আমেরিকান ফুটবলের বর্তমান স্টাইলের একটা সম্পূর্ণ পরিচায়ক। ফাইনাল থার্ডে রিচার্লিসন, এস্তেভাওর কাছ থেকে আরেকটু বেটার পারফরমেন্স আশা করেছিলাম। বিশেষ করে এস্তেভাও শুরু থেকেই ইনভলভ ছিলেন, তবে সেটা ক্যারি অন করতে পারেননি। বাকি পারফরমেন্সে যারা বদলি হিসেবে নেমেছেন, বলার মতো কিন্তু সেভাবে গ্রাউন্ড খুঁজে পাওয়া যায়নি। তবে আমি একটা পজিটিভ নোটে এই ভিডিওটা শেষ করতে চাই। রিয়াল মাদ্রিদে বছরের পর বছর দেখেছি যে ডিফেন্সে খুব বেশি অপশান নেই, মিডফিল্ডও লিমিটেড অপশান। এমন সিচুয়েশনে কালো আঞ্চলিক পুরো একটা সিজন রিয়াল মাদ্রিদকে কম্পিটিশনে রেখেছেন, ভালো অবস্থাতে রেখেছেন। কালো আঞ্চলিক এমন একজন কোচ যিনি কিনা তার যদি বেশ কয়েকজন প্লেয়ার মিসিং থাকে, তারপরও তার দলকে আসলে কমিটমেন্টের জায়গা থেকে, ইন্টেনশনের জায়গা থেকে একেবারে অনটপ রাখতে পারেন। ব্রাজিল ফুটবলে এই মুহূর্তে এই জিনিসটা দরকার। এই যে মিডফিল্ডে আরও একটা প্রোফাইল বাড়ানো, ফাইনাল থার্ডে একটা প্রোফাইল কমিয়ে সেখান থেকে ইন্ডিভিজুয়ালি বেস্টটা বের করে আনা এবং ডিফেন্সিভলি বড় বড় মতো ওয়েল স্ট্রাকচার একটা সেট আপ রাখা। কালো আঞ্চলিকের কাছে যদি বেশ কয়েকটা অস্ত্র নাও থাকে, তারপরও তিনি কিন্তু এই জায়গা থেকে
ভালোই কাজ চালানোর মতো কোনো কিছু করতে পারেন, তবে মিডফিল্ড টু ফাইনাল থার্ডে ক্রিয়েটিভিটির একটা অভাব আছে। এখানে নেইমার টাইপের প্রোফাইলের মতো কেউ হবেন না, নেইমার ছাড়া জানি। তবে রাফিনা অনেক ইম্প্যাক্টফুল হতে পারেন সামনে। এই যে মিডফিল্ড টু ফাইনাল থার্ডটাকে কিভাবে আরও বেশি ক্রিয়েটিভ করা যায়, কিভাবে ক্লিয়ার কাট অপরচুনিটি তৈরি করা যায়, সেটা নিয়ে কি করবেন সেটা অনেক কাছ থেকে দেখার চেষ্টা করব। আপাতত একটা ম্যাচ দেখে সব কিছু জাজ করছি না, সামনে দেখার জন্য অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে।